সেদিন রাতের বেলায় নলিকাটা গ্রামে রহস্যজনক ঘটনা ঘটে। গ্রামের গোয়ালা হরিপদ তার দুটো দুধেল গরুকে খুঁজতে খুঁজতে এই গ্রামের শেষ প্রান্তের জঙ্গলে এসে পড়ে। হঠাৎ তার মনে পড়ে এই জায়গাটা অভিশপ্ত, এখানে রাতের বেলায় কেউ আসে না। তার উপর আজ আবার অমাবস্যা। জঙ্গলের ভেতরেই একটা অদ্ভুত বড় গাছ ঘিরে রয়েছে অনেক রহস্য কথা। হরিপদ হঠাৎ অন্ধকার জঙ্গলের মধ্যে আলো দেখতে পেয়ে এগিয়ে যায়। জঙ্গলের মাঝে একটা বড় গাছ, আর সেই গাছের আশেপাশে উজ্জ্বল আলোক জ্যোতি। সেই গাছের কাছে গিয়ে হরিপদ অবাক দৃষ্টিতে তাকিয়ে থাকে, কিন্তু ঠিক তার পরক্ষণেই মুখে ফুটে ওঠে একটা লোভ আর লালসার ঝলক। হায় হায়, আমি অনেক বড় ভুল করে ফেলেছি। আমাকে এখন এখান থেকে পালাতে হবে, কিন্তু এই গাছের পাতা যদি পেতাম তাহলে তো। তখনই হঠাৎ আশপাশ থেকে ভেসে আসে এক ভয়ঙ্কর আওয়াজ। কাউকে ছাড়বো না, মেরে ফেলো সব কটাকে, মেরে ফেলো সব কটাকে, মেরে ফেলো সব কটাকে। হরিপদ ভয়ে দৌড়াতে শুরু করে। কিছু দূর এগিয়ে এসে শুনতে পায় গরুর আওয়াজ। আরে ধবলি আর মতি মনে হয় ওরা এখানেই আছে। ওদের এখানে ছেড়ে কি করে যায়? আর ওই ওই গাছের পাতা। গরুর শব্দ লক্ষ্য করে হরিপদ এগিয়ে যায়। কুয়োর পাশে দুটো বড় বড় গরু দাঁড়িয়ে আছে। কুয়ো থেকে উঠে আসছিল কঙ্কাল। তারা গরু দুটোকে ঘিরে ধরেছে, আক্রমণ করে ওঠে গরু দুটোর উপরে। কামড়ে ছিঁড়ে উল্লাস করে চিৎকার করতে করতে খেতে থাকে মাংস। গাছের আড়ালে দাঁড়িয়ে হরিপদ সব দেখে। হঠাৎ একটা গরু গম্ভীর আওয়াজ পেয়ে চমকে ওঠে হরিপদ। সামনে ইংরেজ পোশাক পরা একটা কঙ্কাল, হাতে বিশাল বড় লাঠি। সেই ইংরেজ হঠাৎ তার দিকে তাকায়। চোখের ভেতরে জ্বলন্ত আগুন দেখে ভয়ে অজ্ঞান হয়ে যায়। পূজা অনেকদিন পর তার দিদার বাড়িতে এসেছে। তার একটাই কারণ, ছোটবেলা থেকেই শুনেছে দিদার বাড়ির আশেপাশের জঙ্গলের ভেতরে রয়েছে অদ্ভুত গাছ। সেই গাছের পাতা যে কোনো রোগ ব্যথা বেদনা থেকে নিস্তার দেয়। গাছের পাতার ঔষধি গুণ ঠিকমতো ব্যবহার করতে পারলে বড় থেকে বড় অসুখ সেরে যায়। পূজা শহরে আয়ুর্বেদ নিয়ে পড়াশোনা করেছে। অনেক ছোটবেলায় দিদার বাড়িতে আসতো। তখন দিদার কাছে এই ঘটনার কথা শুনেছিল। বড় হয়ে আয়ুর্বেদিক ওষুধ নিয়ে পড়াশোনার সময় এই গাছের কথা পূজার মনে পড়ে। তাই সে দিদার বাড়িতে আসছে। ট্রেন থেকে হাঁটতে থাকে গ্রামের রাস্তা ধরে। চিকিৎসা ব্যবস্থায় পরিবর্তন আসবে ওর প্রজেক্ট সাকসেস হলে। এই নিয়ে সে খুবই আনন্দিত। যে কাজের জন্য এসেছি সেই কাজটা ভালোভাবে হলেই শান্তি। পূজা কিছুক্ষণ পরে এসে পৌঁছায় দিদার বাড়ির সামনে। দিদাকে ডাকতে ডাকতে ঘরের ভেতরে প্রবেশ করে। দিদা, ও দিদা, দিদা। ঘরের ভেতর থেকে বেরিয়ে আসে এক 55 বছরের মহিলা। আরে দিদি ভাই, তুই যে আসবি বলিসনি তো। আর তাছাড়া দিদি ভাই এখন এখানে কেন? আরে দিদা, তোমাকে দেখে মনে হচ্ছে আমি এসেছি বলে তুমি খুশি হওনি। তা নয় রে মা, তুই বুঝতে পারছিস না রে, গ্রামে এখন খুব বড় বিপদ। দিদা, আগে আমাকে ঘরে ঢুকতে দাও। কত দূর থেকে এসেছি, তারপরে এতটা পথ হেঁটে আমি ভীষণ ক্লান্ত। দিদা অবাক দৃষ্টিতে তাকিয়ে থাকে পূজার দিকে। তারপর পূজা ঘরের ভিতরে গটগট করে ঢুকে যায়। কিছুক্ষণ পরে তার দাদু আসে। দাদুকে দেখে পূজা চমকে যায়। আরে দাদু ভাই, তোমার এই শরীরের কি অবস্থা হয়েছে? হ্যাঁ, দিদা কি তোমার একদমই যত্ন করছে না? বয়স তো আর কম হলো না দিদি ভাই, কিন্তু তুমি এখানে। ধুর, আমি এত কষ্ট করে এখানে এলাম আর তোমরা এমন ভাবে কথা বলছো, যাতে না এলেই ভালো হতো। তাহলে আমি আজ রাতেই চলে যাব। যে দরকারে এসেছি সেই দরকারটা আজকে রাতে মিটিয়েই চলে যাব। আরে না না, এত রাতে কোথাও যেতে হবে না। বসো বসো, ঘরে বসো। আমরা আসলে হঠাৎ দেখে তোমাকে অবাক হয়েছি দিদি ভাই।
তবে হ্যাঁ, একটা কথা, রাতের বেলায় কোনো শব্দ শুনে বাইরে যাবে না, জানালা খুলে বাইরে দেখারও চেষ্টা করবে না। কেন দাদু, কি হয়েছে? পূজা বারবার জিজ্ঞাসা করার পরেও পূজার দাদু পূজাকে কিছুই বলে না। পূজা বুঝতে পারে দাদু আর দিদা কোনো একটা কথা লুকিয়ে যাচ্ছে। এরপর পূজা ফ্রেশ হয়ে খাওয়া দাওয়া করে শুয়ে পড়ে। রাতের বেলায় পূজা শুয়েছিল, হঠাৎ শুনতে পায়, আয় দিদি ভাই, আমার সাথে আয়, জঙ্গলের ভেতরে সেই ঔষধি গাছ। দাদুর ডাকে পূজা ঘরের বাইরে বেরিয়ে আসে। দেখে দাদু জঙ্গলের দিকে হেঁটে যাচ্ছে। পূজাও দাদুর পিছু পিছু যায়। কিছুটা গিয়ে অন্ধকারে কুয়ার পাশে হঠাৎ করেই দাদু অদৃশ্য হয়ে যায়। সামনে অন্ধকার জঙ্গল, সামনে একটা বড় কুয়া। কৌতূহলবশত পূজা ওইদিকে এগিয়ে গিয়ে ঝুঁকে ভালো করে দেখার চেষ্টা করে। কুয়োর দেওয়াল বেয়ে আস্তে আস্তে বেরিয়ে আসছে নরকঙ্কাল। কি ভয়ঙ্কর তাদের চেহারা! কুয়োর দেয়াল বেয়ে সেখান থেকে বেরিয়ে আসার চেষ্টা করছে। ওদের মুখ থেকে বেরিয়ে আসছে এক ভয়ঙ্কর আওয়াজ। পূজা ঝুঁকে পড়ে ব্যাপারটা দেখছে। একটা কঙ্কাল হঠাৎ করে তার হাতটা ধরে জোরে টান মারে আর কুয়াতে পড়ে যায় পূজা। পূজার ঘুম ভেঙে যায়। সে নিজেকে দেখতে পায় ঘরে খাটের নিচে পড়ে আছে, মাথায় আঘাত লেগেছে। সকাল হয়ে গেছে, পাখি ডাকছে। কি হলো তার সাথে? এসব কিছুই বুঝতে পারে না সে। হঠাৎ সে শুনতে পায় পাশের বাড়ি থেকে কান্নার আওয়াজ ভেসে আসছে। আমি মনে হয় স্বপ্ন দেখছি, কিন্তু এখন কে কাঁদছে? পূজা বেরিয়ে আসে, কান্নার শব্দ অনুসরণ করে পাশের বাড়িতে এসে পৌঁছায়। সে দেখে এক বয়স্ক মহিলা অসুস্থ হয়ে পড়ে আছে। তার গোটা শরীরে বড় লাল লাল ঘা হয়েছে। যন্ত্রণায় ছটফট করছে সেই বয়স্ক মহিলা, আর তাকে ঘিরে তার পরিবারের সকলে কান্নাকাটি করছে। পূজার দাদু বলে ওঠে, তারা গেছে তো পাতা আনতে, আর কোনো ভয় নেই, তোরা থাম থাম। এসব কি হচ্ছে? তোমরা ওনাকে ডাক্তারখানায় নিয়ে যাচ্ছ না কেন? হাসপাতালে নিয়ে যাও। পূজা এসব কথা বলছিল, এমন সময় দুজন গ্রামবাসী হাতে করে কিছু পাতা নিয়ে আসে। আর ভয় নেই দিদি, তুমি এক্ষুনি সুস্থ হয়ে যাবে। পূজা দেখতে থাকে পাশে বসে থাকা বৈদ্যমশাই সেই পাতা নিয়ে ঔষধ তৈরি করতে থাকে। আরে চিন্তা কি, আমাদের হাতের কাছেই তো আছে সেই ঔষধি। নাও নাও, এটা খেয়ে নাও, তুমি এক্ষুনি সুস্থ হয়ে যাবে। জানো না, আমাদের বনবিবি আমাদের সেই উপায় দিয়ে গেছে। চলো চলো, তাড়াতাড়ি খেয়ে নাও। বিশল্য করণী, আমাদের একমাত্র মহা ঔষধি। তাড়াতাড়ি খাও। পূজা পুরো ব্যাপারটা দাঁড়িয়ে দেখে অবাক হয়ে যায়। গাছের পাতার রসটা খেতেই আস্তে আস্তে সেই ঘাগুলো শুকিয়ে যায়। চোখের নিমেষে সবকিছু ঠিক হয়ে যায়। সুস্থ হয়ে যায় সেই মহিলা। আস্তে আস্তে উঠে বসে। গ্রামবাসীরা জয় জয় করতে থাকে। এটা সেই আশ্চর্য পাতার ক্ষমতা। আমি বুঝতে পেরেছি। এতদিন শুধু শুনেছি, নিজের চোখে দেখলাম। আমার তো ওই পাতা চাই, যে কোনো মূল্যে। রাতের বেলা পূজা একা একা বসে চিন্তা করতে থাকে এই ব্যাপারটা নিয়ে। সে এত দূর এসেছে ওই পাতার সন্ধানে, পূজা জঙ্গলে প্রবেশ করতেই পারছে না। বসে বসে এইসব কথাই ভাবছিল, আর তখনই অদ্ভুত একটা আওয়াজ শুনতে পায়, যেন কেউ তাকে ডাকছে।
পূজা, এদিকে এসো তুমি। পূজা। পূজা জানালার কাছে গিয়ে দেখে দূরের জঙ্গল থেকে ভেসে আসছে একটা আলোক জ্যোতি। ওই আলোক জ্যোতি, ছোটবেলায় মা বলতো সেই আলোক জ্যোতি যেখানে আছে সেখানেই আছে বিশাল্যকরণী গাছ। পূজা কাউকে কিছু না বলেই দৌড়ে একটা বড় টর্চ নিয়ে বেরিয়ে পড়ে। আলো উদ্দেশ্য করে এগিয়ে যেতে থাকে। কিছু দূর এগোতেই পূজা এক ভয়ঙ্কর আর্তনাদ চিৎকার শুনতে পায়। মানুষের চিৎকার আর আর্তনাদে পুরো জঙ্গল যেন ভরে যায়। জঙ্গলের ভেতরে কেউ কি বিপদে আছে? জঙ্গলের ভেতরে কি তাহলে এখনো কেউ বসবাস করে? কই, দিদা তো এই ব্যাপারে কিছু বলল না। পূজা রহস্যময় ব্যাপারটা উদ্ঘাটন করার জন্য আস্তে আস্তে এগিয়ে চলল সেই দিকে। যত এগিয়ে যাচ্ছে আর্তনাদ এবং কোলাহল, চিৎকার তত জোরে শুনতে পাচ্ছে পূজা। হঠাৎ পূজার মনে হয় কেউ একজন তার পিছু পিছু হেঁটে চলেছে। পিছন ফিরে তাকাতে যেন কয়েকটা ছায়া মূর্তিকে সরে যেতে দেখে। আরো কিছুটা এগোতে একটা রাস্তায় বয়স্ক লোককে দেখতে পায়। আরে ওই তো ওখানে একজন দাঁড়িয়ে আছে। আচ্ছা কাকা, বলতে পারেন এখানে সেই আশ্চর্য গাছ কোথায় পাবো? আর এই আর্তনাদই বা কেন হচ্ছে কাকা? কি করবে ওটা নিয়ে তুমি খুকি? কাকা বলুন না, কোথায় দেখতে পাবো? ওই গাছের পাতার সাহায্যে আমি আয়ুর্বেদিক পড়াশোনা করব। আমি নিজের চোখে দেখেছি ওই পাতার আশ্চর্য গুণ। করে কি লাভ? অনেক দামে সেই ঔষধি বিক্রি হবে। গ্রামের এবং আশেপাশে দরিদ্র লোকেরা সেই জিনিস পাবে না। না না, এমন কিছু হবে না কাকা। ওষুধ তৈরি করে সেটা এমনভাবে বিক্রি করা হবে যাতে সেটা সবাই কিনতে পারে। আর আমিও তো এই নিয়েই কাজ করছি। এই কথা অনেকেই বলে, তারপরে আর কথা রাখে না। আজ থেকে প্রায় 70 বছর আগে এখানে একদল আদিবাসী সম্প্রদায় বসবাস করত। তারা সেই গাছটাকে দেবতার রূপে পুজো করত। গাছ ঘিরে চলত নাচ গান। বলা হতো সেই গাছের সাহায্যে পুরো জঙ্গলটা টিকে আছে। গাছটা হচ্ছে এলাকার প্রাণ ভোমরা। যে কোনো অসুখে, যে কোনো রোগে ওই গাছের পাতা খেলে সুস্থ হয়ে যাওয়া যেত। এক সময় এক ইংরেজ হঠাৎই অসুস্থ হয়ে পড়ে এই জঙ্গলে এসে। আমাদেরই আদিবাসী সম্প্রদায়ের কয়েকজন তার সেবা শুশ্রূষা করে এবং সেই গাছের পাতার রস খাওয়ার কয়েকদিনের মধ্যে সুস্থ হয়ে ফিরে যায়। তারপর দলবল নিয়ে আসে এবং গাছের পাতা নিয়ে যাওয়ার চেষ্টা করে। তোমরা এখান থেকে এগুলো সব নিয়ে যাও। এই গাছ আমার সম্পূর্ণ চাই। না না বড় সাহেব, এরকম কাজ করবেন না। কেন, কি হয়েছে? জঙ্গলের জিনিস আমরা নিতেই পারি। এখন এই জঙ্গলের দায়িত্ব আমার হাতে, সবকিছুই আমার। এই জঙ্গল আমাদের মা, আমরা এখান থেকে কোনো জিনিস বাইরে নিয়ে যেতে দেব না। তোমরা জানো এই গাছের পাতার ক্ষমতা? এই গাছের পাতা খেয়ে আমি আমার পুরনো শক্তি ফিরে পেয়েছি। এমনকি আমার যে মরণ রোগ ছিল সেটাও সেরে গেছে। এই গাছের মূল্য জানো? এই গাছ দিয়ে আমরা কোটি কোটি টাকার ব্যবসা করতে পারবো। আপনাদের তো শুধু ব্যবসা করার নামে আমাদের এই ভারতবর্ষে জাকিয়ে বসেছেন। আমাদের উপর অত্যাচার করছেন। আমাদের টাকার লোভ নেই, সরল সাধাসিধে মানুষ বাবু আমরা। তাই আমরা আপনাকে বিপদে পড়তে দেখে আপনার সেবা করে সুস্থ করে তুলেছি, কিন্তু আমরা এই গাছ নিয়ে যেতে দেব না। আমাকে না বলা? এত বড় সাহস তোদের? ছোট লোক কথাকার। ছোট লোক কাকে বলছেন? এই ছোট লোকেরা আপনার প্রাণ বাঁচিয়েছে। আমাদের এই হাতের তৈরি ঔষধি খেয়ে আপনার প্রাণ বেঁচেছে। আপনার তো কৃতজ্ঞ থাকা উচিত আমাদের ওপরে। এরকম প্রায় কথা কাটাকাটি হতে হতে একে অপরকে অপমান করতে থাকে। তারপরে ওই ইংরেজ সাহেব রেগে গিয়ে আক্রমণ করে বসে আমাদের জনগোষ্ঠীর ওপরে। তারা এসে আমাদের ধরে গলা কেটে হত্যা করতে থাকে।
তাদের কাছে সব আধুনিক অস্ত্র। আমরা তাদের সাথে লড়াইয়ে পেরে উঠি না। আমাদের গ্রামের মেয়েদের সাথে দুষ্কর্ম করতে থাকে ওই ইংরেজ সৈন্য। তারপর তাদের জীবিত অবস্থায় ওই কুয়াতে ফেলে দেয়। পূজা ঘুরে দেখে দূরে একটা কুয়ো। এই কুয়োটা সে স্বপ্নে দেখেছিল, ঠিক সেই রকমই দেখতে। পূজা আস্তে আস্তে কুয়োর দিকে এগিয়ে যেতে থাকে। কুয়োর ভেতরে ঝুঁকে দেখার চেষ্টা করে। কুয়ো থেকে বেরিয়ে আসছে অনেক কঙ্কাল। ভয়ঙ্কর সব তাদের চেহারা, তাদের চোখের কোটরে যেন আগুন জ্বলছে। পূজা ফিরে তাকায়, দেখে আস্তে আস্তে সেই বয়স্ক লোকটা কঙ্কালে পরিণত হচ্ছে আর বলছে, পুরুষদের মেরে এইখানেই ফেলে রাখে, তারপর আমাদের সেই গাছ ওরা পুরো কেটে নিয়ে যায়। ওরা কিন্তু এখানকার লোকেদের কোনো উপকার করে না। ওরা সেই গাছ নিয়ে গিয়ে ওদের কাজে লাগিয়েছে, আর জঙ্গলের আশপাশের এলাকার লোকেরা অসুখে বিসুখে ঔষধি গাছ না পেয়ে পড়েছে। আমরা এই গাছ আর কারো হাতে দেব না। কঙ্কালটা হাত নেড়ে আস্তে আস্তে এগিয়ে আসতে থাকে পূজার দিকে। না না, আপনি আপনি ভুল বুঝছেন। আমি ওরকম নই। এটা আমার মামা বাড়ি। আমি সত্যিই চাই মরণ ব্যাধি রোগ, ক্যান্সারের ওষুধ তৈরি করতে আমার শুধু কটা পাতা লাগবে। বয়স্ক লোকটা ভয়ঙ্কর ভাবে হাসতে থাকে। পূজা এতক্ষণে বুঝতে পারে সে আজকে এই প্রেতের পাল্লায় পড়েছে। দাদু তাকে হয়তো এই জন্যই আসতে বারণ করেছিল। আস্তে আস্তে মাটি থেকে বেরিয়ে আসছে আরো কয়েকটা কঙ্কাল, হাত পা নেড়ে এগিয়ে আসছে। তারা চারিদিক থেকে পূজাকে ঘিরে ধরে। পূজা ভয়ে দৌড়াতে চেষ্টা করে, এমন সময় দেখতে পায় তার পিছনে দাঁড়িয়ে আছে সেই মহিলা কঙ্কালের দল। পূজাকে চারিদিক থেকে ঘিরে ধরে ওরা। পূজা ভয়ে ভয়ে তাকায় দূরের গাছটার দিকে। ওই গাছের একটা পাতা, আমার একটা পাতা চাই। আমি কথা দিচ্ছি সকলের জন্য কম দামি জীবনদায়ী ওষুধ তৈরি হবে। আমার স্বপ্ন ছিল সকলকে সাহায্য করা এবং সব রোগ নির্মূল করাই আমার উদ্দেশ্য। আমার বাবা ক্যান্সারে মারা গেছে। আমি চাই না আর কেউ ছোটবেলায় বাবা হারা হয়ে বাঁচুক। আমি ওই মরণ রোগের ওষুধ তৈরি করতে চাই। পূজা আর কোনো উপায় দেখতে পায় না। তাকে যখন চারিদিক থেকে সকলে ঘিরে ধরেছে, তখন পূজার সামনে সেই কুয়োটা দেখতে পায়। মরতেই যদি হয় আত্মহনন করে মরব। আমার স্বপ্ন পূরণ হবে না, আমি নিজের প্রাণ রাখবো না, আর এদের হাতে তাড়পে তাড়পে মরবো না। পূজা হঠাৎ করে দৌড়ে গিয়ে এসে কুয়োর ভেতরে ঝাঁপ দেয়, চোখ বন্ধ করে নেয় ভয়। হঠাৎ যখন চোখ খোলে পূজা, তখন দেখতে পায় সে ঘরের ভেতর শুয়ে আছে। তার দিকে ঝুঁকে পড়েছে দাদু আর দিদা। আমি বলেছিলাম না তুই জঙ্গলে যাবি না, ওই জায়গাটা অভিশপ্ত। অত্যাচারিত হওয়া আদিবাসী দল সেখানে প্রতিশোধের নেশায় বসে থাকে। একমাত্র গ্রামের কেউ অসুস্থ হলে তবেই আমরা পাতা আনতে যাই। কেউ কোনো খারাপ উদ্দেশ্য নিয়ে গেলে আর ফিরে আসে না। কিন্তু দিদি ভাই, তুমি ওখানে গেলে কি করে? আর ওখানে এরকম পা ভাঙা অবস্থায় পড়েছিলেই বা কি করে? যেন অনেক উঁচু থেকে তুমি পড়েছ মনে হলো। আমি তোমাকে খুঁজে না পেয়ে গ্রামবাসীদের সাহায্য নিয়ে সকালে জঙ্গলে যাই। দিনের আলোতে দেখি তুমি ফাঁকা মাঠে পড়ে আছো। আমাদের এখানে সবাই ওই গাছটাকে বিশল্য করনি বলি। অসুস্থ হলে আমরা সেই গাছের পাতা নিয়ে এসে খাই। অনেক বছর আগে গাছটা নষ্ট করে দিয়েছিল কয়েকজন ইংরেজ, কিন্তু প্রকৃতি আবারও গাছটা আমাদের উপহার স্বরূপ দিয়েছে যাতে সুস্থভাবে বেঁচে থাকি। আশ্চর্য ব্যাপার, তোমার হাতে সেই গাছের পাতা ছিল। দরকার ছাড়া
যেই ওই পাতা নিতে গেছে তারা মারা গেছে। ওরা ঠিক বুঝতে পারে কিছুদিন আগে আমাদের এই গ্রামের একজন নিরুদ্দেশ হয়ে গেছে ওখানে। সাবধান, নজরে থাকবে। কথা না রাখলে পূজার সবকিছু গুলিয়ে যায়, কিচ্ছু মনে করতে পারে না সে। ব্যথায় আর যন্ত্রণায় অজ্ঞান হয়ে যায়।